ভোট মানে শুধু সংখ্যা নয়, ভোট আসলে একটা গল্প বলে, একটা এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার গল্প। আর আজ আমরা ঠিক সেই গল্পটাই শুনব ডেটার মাধ্যমে, ত্রিপুরার মাতার বাড়ির গল্প। তো চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। প্রথমে আমরা এই জনাদেশ বা রায়টা বোঝার চেষ্টা করব। তারপর মাতার বাড়ির রাজনীতির ইতিহাসে একবার চোখ বোলাব। দেখব কিভাবে একটা টেকটনিক শিফট বা বিরাট পরিবর্তন এলো ডেটার মাধ্যমে। জানব কেন এই জমিনটা সরে গেল, মানে কেন এই পরিবর্তনটা হলো। আর শেষে ভোটারদের সাথে আবার সংযোগ তৈরির একটা নীল নকশা দেখব এবং বোঝার চেষ্টা করব ভোটের ঊর্ধ্বে আসল প্রশাসন বলতে কি বোঝায়। তো শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, জনাদেশের ব্যবচ্ছেদ। মানে আমরা শুধু কে জিতল বা কে হারল সেটা দেখব না, আমরা আরও গভীরে যাব, বোঝার চেষ্টা করব একটা নির্বাচনী এলাকার রাজনৈতিক পালস বা স্পন্দন ঠিক কী বলছে। দেখুন, প্রত্যেকটা নির্বাচন আসলে ডেটাতে লেখা একটা গল্প। আর যে কোনো রাজনৈতিক পালাবদলের গল্প বুঝতে গেলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। আমাদের আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দু হল ত্রিপুরার মাতার বাড়ি। আচ্ছা, তাহলে এখন একটু পেছনে ফেরা যাক। মাতার বাড়ির রাজনৈতিক ইতিহাসটা কেমন ছিল, মানে এই যে একটা দুর্গ বলা হচ্ছে, এর পরিচয়টা ঠিক কী ছিল? সেটা না জানলে তো আজকের পরিবর্তনটা ঠিকভাবে মাপাই যাবে না, তাই না? একবার দেখুন ১৯৯৩ থেকে ২০১৩, টানা ২০ বছর মাতার বাড়ি ছিল যাকে বলে সিপিআইএমের একটা লাল দুর্গ। প্রায় প্রত্যেকটা নির্বাচনেই তারা প্রায় ৫০% কাছাকাছি ভোট পেয়ে নিজেদের জায়গাটা ধরে রেখেছিল। এটা শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা ছিল ওই এলাকার একটা রাজনৈতিক পরিচয়। কিন্তু এসব ভোটের অঙ্কের বাইরে মাটির কাছাকাছি যে মানুষগুলো থাকেন, তাদের কাছে আসল সত্যিটা কি? তাদের দৈনন্দিন জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? কি এমন উদ্বেগ ছিল যা হয়তো এই পুরো রাজনৈতিক সমীকরণটাকেই ভেতর থেকে বদলে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল? তো তথ্য যা বলছে দেখুন, মানুষের মূল চিন্তা ছিল তিনটে। প্রথমত কৃষি সংকট, দ্বিতীয়ত যুবকদের মধ্যে বেকারত্ব, আর তৃতীয়ত জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। এই সমস্যাগুলোই ছিল মানুষের প্রধান মাথাব্যথা, আর এই চাপা ক্ষোভগুলোই কিন্তু ধীরে ধীরে তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করছিল। তবে এই তথ্য বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে একটা বিষয় মাথায় রাখা জরুরি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা এবং তথ্য জেনে নিজের মত প্রকাশের অধিকার দিয়েছে, কিন্তু সেই মত প্রকাশের সাথে একটা দায়িত্বও জুড়ে থাকে। আর আজকালকার ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর সম্মতিও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে ভারতের নতুন ডিপিডিপি আইন অনুযায়ী। এই কাঠামোটা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। আর ঠিক এখানেই এই প্রেক্ষাপটে একটা নাটকীয় পরিবর্তন আসে। সংখ্যাগুলো আমাদের এমন একটা রাজনৈতিক ভূমিকম্পের কথা বলছে যা আক্ষরিক অর্থেই সবকিছু ওলটপালট করে দিয়েছিল। আবারও মনে করিয়ে দিই, সিপিআইএমের গড় ভোট শেয়ার ছিল প্রায় ৫০% মতো, মানে একটা অত্যন্ত মজবুত নির্ভরযোগ্য একটা ভেদ। কিন্তু দেখুন, ২০১৮তে এসে সেই দুর্গে প্রথম ফাটল ধরল। ব্যবধানটা খুব সামান্য, মাত্র ৩.৩৯%। কিন্তু এটা শুধু একটা হার ছিল না, এটা ছিল একটা স্পষ্ট সংকেত যে বড় কোনো পরিবর্তন আসছে। আর ২০২৩-এ এসে সেই পরিবর্তনের চূড়ান্ত ছবিটা আমাদের সামনে এলো। সিপিআইএম প্রার্থী দিল না, তাদের ভোট শেয়ার ০%। এটা একটা কঠিন আর প্রতীকী বাস্তবতা। এই বার চার্টটা দেখুন, গল্পটা একেবারে পরিষ্কার। ২০১৮তে বিজেপি জিতল, সিপিআইএম খুব কাছাকাছি ছিল। কিন্তু ২০২৩-এ এসে দেখুন, বিজেপি তাদের ভোট বাড়িয়ে অবস্থানটা আরও মজবুত করল, আর প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো কংগ্রেস। মানে রাজনৈতিক ময়দানটাই আমূল বদলে গেল। তাহলে আসল প্রশ্নটা হলো কেন পায়ের তলার মাটিটা এভাবে সরে গেল? চলুন এই বিরাট পরিবর্তনের পেছনের কারণগুলো এবার একটু ব্যবচ্ছেদ করে দেখি। দেখুন, যে কোনো রাজনীতিক পরিবর্তনের পেছনে দুটো দিক থাকে, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। এখানেও তাই হয়েছে। একদিকে ছিল সিপিআইএমের কিছু অভ্যন্তরীণ দুর্বলতা, যেমন ধরুন তাদের ঐতিহাসিক ভোটভিত্তি আর শক্তিশালী ক্যাডার থাকা সত্ত্বেও ২০২৩-এ প্রার্থী না দেওয়া বা নেতৃত্বের সংকট। আর অন্যদিকে ছিল কিছু বাহ্যিক শক্তি, যেমন বিজেপির বিরুদ্ধে স্থানীয় ইস্যুতে ক্ষোভ থাকা সত্ত্বেও তাদের শক্তিশালী কেন্দ্রীয় ব্যবস্থা আর এমন কিছু জাতীয় ন্যারেটিভ যা স্থানীয় সমস্যাগুলোকে অনেক সময় পেছনে ফেলে দেয়। তো প্রশ্ন হল, এই পরিস্থিতিতে আবার সংযোগ স্থাপন করার পথ কি? চলুন এবার একটা কৌশলগত নীলনকশার দিকে নজর দেওয়া যাক, যেটা শুধু মাথার বাড়ি নয়, যে কোনো রাজনৈতিক সংগঠনের জন্যই একটা দিশা দেখাতে পারে। একটা আধুনিক প্রচারণার জন্য ৪টে জিনিস খুব জরুরি। ১. একেবারে তৃণমূল স্তরে, মানে ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে কথা বলা। ২. সঠিক কৌশলগত জোট তৈরি করা, যাতে সবার কাছে পৌঁছানো যায়। ৩. ডিজিটাল প্রচারের মাধ্যমে ভুল তথ্যের মোকাবেলা করা।
আর 4 প্রতিপক্ষ কি বলছে তার একটা ডেটা ভিত্তিক জবাব তৈরি রাখা। দেখুন, একটা ভালো ক্যাম্পেইন কিন্তু হুট করে হয় না, এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন নির্বাচনের 90 দিন আগে থেকেই ভিত্তিটা তৈরি করতে হয়, প্রার্থী ঠিক করা, ভোটারদের কথা শোনা, তারপরের ধাপে জনসভা বা মিটিংয়ের মাধ্যমে মোবিলাইজেশন বা জনমত তৈরি করা, আর শেষ 30 দিনে প্রচারটা একেবারে তুঙ্গে নিয়ে যেতে হয়। সবশেষে ভোটের দিনে বুথ ম্যানেজমেন্টটাই আসল। এতক্ষণ আমরা নির্বাচনী কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এবার চলুন তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলি, ভোটের ঊর্ধ্বে আসল প্রশাসন। কারণ শাসন ব্যবস্থার মূল ভিত্তি হল সংবিধান, যা প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সমান সুযোগের অধিকার দেয়। জনগণের দেওয়া ক্ষমতা ব্যবহার করে তাদের সেবা করাই হল আসল কাজ, আর এই প্রক্রিয়ায় মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং তাদের সম্মতিকে সম্মান করাও কিন্তু সুশাসনেরই একটা অঙ্গ। তাহলে মানুষের বিশ্বাস ফিরে পেতে ঠিক কেমন প্রার্থী দরকার? এমন একজন নেতা যিনি স্থানীয়, যার সাথে এলাকার মানুষের নাড়ির যোগ আছে, যার সততা নিয়ে প্রশ্ন ওঠে না, যিনি তরুণদের সাথে যেমন মিশতে পারেন তেমন বয়স্কদেরও সম্মান আদায় করতে পারেন, আর যিনি বাংলা ও ককবরক দুটো ভাষাতেই স্বচ্ছন্দ। আসলে একজন ঐক্যবদ্ধকারী ব্যক্তিত্ব, নিছক রাজনীতিবিদ নন। আর এটাই হলো আমাদের এই পুরো আলোচনার সারমর্ম। রাজনৈতিক ডেটার আসল উদ্দেশ্য শুধু নির্বাচনে জেতা নয়, এর আসল উদ্দেশ্য হল মানুষকে বোঝা, তাদের সেবা করা এবং তাদের জন্য ভালো কিছু গড়ে তোলা। এর পেছনে যদি জনস্বার্থের লক্ষ্য না থাকে, তবে সেই জয় আসলে অর্থহীন। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি ডেটা আমাদের জেতার পথটা ম্যাপ করে দিতে পারে, তাহলে সেই একই ডেটা কি আমাদের সত্যিকারের উন্নতির পথটাও দেখাতে পারে না? যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে